আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সংবাদে। সাথে আছি আমি সাবিহা। ইয়েমেনে বেসামরিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা সৌদি আরবের। যুদ্ধবিরতি ভেঙে প্রতিদিনই লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল, আরও একজন নিহত। ইসরায়েলকে মোক্ষম জবাব দিতে প্রস্তুত ইয়েমেন। শব্দের চেয়ে 3 গুণ গতিসম্পন্ন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা পুতিনের। সংবাদ নিয়ে জয় নিয়ে চিন্তিত ইসরায়েল, নেতানিয়াহুর ঘুম হারাম। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মিত্ররা 30 লাখ মুসলিমকে হত্যা করেছে। নরেন্দ্র মোদীর শক্তি যাচাইয়ের বড় পরীক্ষা আজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ইয়েমেনে বেসামরিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা সৌদি আরবের। ইয়েমেনের সাআদা প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি বাহিনী তাদের সীমান্তবর্তী জেলা রাজিহের আবাসিক গ্রামগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মেহের নিউজ এজেন্সি বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়, সাআদা প্রদেশের কর্মকর্তারা বুধবার ঘোষণা করেছেন, রাজিহের সীমান্তবর্তী জেলার বেসামরিক এলাকাগুলোতে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সৌদি আরব। তবে এ হামলায় সম্ভাব্য হতাহতের বিষয়ে এখনও পর্যন্ত কোনো অতিরিক্ত তথ্য প্রকাশ করেনি তারা। যুদ্ধবিরতি ভেঙে প্রতিদিনই লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল, আরও একজন নিহত। যুদ্ধবিরতি ভঙ্গ করে লেবাননের দক্ষিণাঞ্চলে প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বুধবার 5 নভেম্বর লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দখলধারী বাহিনীর হামলায় আজও হামলায় একজন নিহত। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, দেশের দক্ষিণাঞ্চলের বুর্জ রেহালে একটি গাড়িতে ইসরায়েলি শত্রুর হামলায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, হামলাটি একটি স্কুলের কাছে রাস্তায় আঘাত হানে, ফলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও ভীতি ছড়িয়ে পড়ে। 1 বছরের বেশি সময় ধরে যুদ্ধের পর লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে 2024 সালের নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। যুদ্ধবিরতির পরও ইসরায়েল বারবার লেবাননে বোমা হামলা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে হামলার মাত্রা আরও বেড়েছে। ইসরায়েলকে মোক্ষম জবাব দিতে প্রস্তুত ইয়েমেন। ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুতি আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল ফারাহ বলেছেন, ইয়েমেন ইসরায়েলকে জবাব দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। আল ফারাহ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বলেন, ইয়েমেন প্রতিক্রিয়া জানাতে পুরোপুরি প্রস্তুত। এটি কোনো প্রচারণা বা সংবাদপত্রের রটনা নয়, বরং বাস্তব পদক্ষেপ নিয়ে, যা প্রতিটি শত্রু ভাবাপন্ন পদক্ষেপকে রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত মূল্যবোধে রূপান্তর করবে, ইহুদিবাদী সত্তার উপর চাপ সৃষ্টি করবে এবং জায়নিস্ট যুদ্ধ অপরাধীদের ইতিহাস ও ভবিষ্যৎ বিনষ্ট করবে। তিনি আরও বলেন, আনসারুল্লাহ স্বীকার করে যে জায়নিস্টদের লক্ষ্য একটি একক আঞ্চলিক কেন্দ্র প্রতিষ্ঠা করা এবং যে কোনো প্রতিপক্ষকে বাধ্য করা। ইয়েমেন কোনো অপরাধী হুমকি দেয় না, বরং ঘোষণা করে যে কোনো আগ্রাসনকে ভারী মূল্য দিতে তারা প্রস্তুত। ফিলিস্তিনের অবরোধিত গাজায় যুদ্ধ শুরুর পর থেকে লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েল ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীটি। শব্দের চেয়ে 3 গুণ গতিসম্পন্ন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা পুতিনের। রাশিয়া নতুন প্রজন্মের একটি পারমাণবিক ক্রুজ মিসাইল বানানোর কাজ শুরু করেছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানান, ওই ক্ষেপণাস্ত্রের গতি শব্দের গতির চেয়ে 3 গুণ বেশি হবে, যা ভবিষ্যতে তা হাইপারসনিক স্তরে পৌঁছাবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এতে বলা হয়, ক্রেমলিনে এক রাষ্ট্রীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুতিন নতুন ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দেন। পুতিন বলেন, রাশিয়া বুনো দেশের জন্য হুমকি নয়, অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের মতো আমরাও নিজেদের প্রতিরক্ষা ক্ষমতা উন্নত করছি। অনুষ্ঠানে তিনি বুরেবেস্তনিক নামের পারমাণবিক ক্ষেপণাস্ত্র ও পোসাইডন মানববিহীন ডুবোজাহাজ নির্মাণে জড়িত বিজ্ঞানী ও প্রকৌশলীদের প্রশংসা করেন। পুতিন আরও বলেন, বুরেবেস্তনিক উন্নয়ন রাশিয়ার জনগণ ও দেশের নিরাপত্তার জন্য ঐতিহাসিক গুরুত্ব বহন করে এবং এটি আগামী কয়েক দশক ধরে কৌশলী ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। তিনি জানান, রাশিয়া এবছর সারমাত নামের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও সফল হয়েছে এবং আগামী বছর এটি যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হবে। গত মাসে এক বৈঠকে পুতিন বলেছেন, বুরেবেস্তনিক ক্ষেপণাস্ত্রের সিদ্ধান্তমূলক পরীক্ষা সম্পন্ন হয়েছে। ওই ক্ষেপণাস্ত্র প্রায় 15 ঘণ্টা উড়ে 14,000 কিলোমিটার পথ অতিক্রম করেছে।
তিনি 2018 সালে প্রথম বুড়েবেস্তনিক ও পোসাইডনের ঘোষণা দেন, তখন সেগুলোকে তিনি অসীম পাল্লার এবং একক বৈশিষ্ট্য সম্পন্ন পারমাণু চালিত অস্ত্র ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছিলেন। রাশিয়া এই ঘোষণার মধ্যেই পশ্চিমা নিরাপত্তা বিশেষজ্ঞ এবং নীতি নির্ধারকরা আগেই উদ্বেগ প্রকাশ করে আসছে যে হাইপারসনিক ও দূরপাল্লার পারমাণবিক সক্ষমতা বৈশ্বিক সামরিক ভারসাম্য এবং স্থিতিশীলতার উপর কী প্রভাব ফেলবে। রাশিয়া এই প্রযুক্তি উন্নয়নের তীব্র প্রতিপত্তি ও আত্মরক্ষার দাবি করে আসছে। মামদানির জয় নিয়ে চিন্তিত ইসরায়েল, নেতানিয়াহুর ঘুম হারাম। নিউ ইয়র্ক সিটির ইতিহাসে নতুন অধ্যায়। ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট পার্টির প্রার্থী জোহরান মামদানি মঙ্গলবার অনুষ্ঠিত মেয়র নির্বাচনে জয়ী হয়ে শহরের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন। ইসরায়েলের একজন মন্ত্রী তাকে হামাস সমর্থক হিসেবে চিহ্নিত করে বিতর্ক সৃষ্টি করেছেন। 34 বছর বয়সী মামদানি কুইন্স থেকে আসা রাজ্য বিধানসভার সদস্য। তিনি প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রিও কুওমো এবং রিপাবলিকান কার্টিস স্লিওয়ারকে পরাজিত করে শহরের 111তম মেয়র নির্বাচিত হন। প্রাপ্ত ভোটের 50% বেশি পেয়ে তিনি এই বিশাল বিজয় নিশ্চিত করেন। মামদানির জয়ের পর ইসরায়েলের ডায়াসপোরীয় বিষয়ক মন্ত্রী আমিছাই চিকলি ইহুদি আমেরিকানদের ইসরায়েলে চলে যাওয়ার আহ্বান জানান। চিকলি মামদানিকে হামাস সমর্থক আখ্যা দেন এবং তার বিজয়কে নিউ ইয়র্ক সিটির জন্য একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে বর্ণনা করেন। উগান্ডায় জন্মগ্রহণকারী এবং ভারতীয় বংশোদ্ভূত পিতামাতার সন্তান মামদানি শিশুকালের যুক্তরাষ্ট্রে আসেন। নির্বাচনের শুরু থেকেই তিনি ফিলিস্তিনের প্রতি স্পষ্ট সমর্থন বজায় রাখেছিলেন এবং গাজায় ইসরায়েলের গণহত্যা চালানোর অভিযোগ করেছেন। তার নির্বাচনী প্রচারে বর্ণবিদ্বেষ এবং ইসলামোফোবিক আক্রমণের সত্ত্বেও ভোটের তথ্য বলছে যে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে তার অবস্থান তাকে প্রাইমারিতে জয়ী হতে সাহায্য করেছে। জয়ের পর মামদানি তার ভাষণে ইহুদি নিউ ইয়র্কীয়দের পাশে থাকার এবং সেমিটিজমের বিরুদ্ধে লড়াইয়ে কোনো দ্বিধা না করার প্রতিশ্রুতি দেন। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মিত্ররা 3 মিলিয়ন মুসলিমকে হত্যা করেছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্ররা প্রায় 3 লক্ষ নিরপরাধ মুসলিমকে হত্যা করেছে। বিগত 20 বছরে তারা বিভিন্ন মুসলিম দেশে এই হত্যাযজ্ঞ চালিয়েছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক বদরুদ্দিন আল হুতি এই মন্তব্য করেছেন। তিনি মঙ্গলবার ইয়েমেনের শহীদ স্মরণ সপ্তাহ উপলক্ষে আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে এসব কথা বলেন। ইয়েমেনে এই শহীদ স্মরণ অনুষ্ঠান পুরো 1 সপ্তাহ ধরে নানা কর্মসূচির মধ্য দিয়ে চলবে। আব্দুল মালিক বদরুদ্দিন আল হুতি বলেন, যে নাতি আল্লাহর পথে জিহাদের চেতনা এবং শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে অগ্রসর হয় সেই নাতি গর্বিত এবং বিপদ প্রতিহত করতে সক্ষম। আর শাহাদাত ধ্বংস ও অপমান থেকে রক্ষা করার একটি শক্তিশালী প্রাচীর। ইয়েমেনি এই নেতা বলেন, ইসলামী উম্মার ইতিহাসে প্রাচীন যুগ থেকে উপনিবেশিক আমল এবং বর্তমান সময় পর্যন্ত বড় বড় বিপর্যয় ঘটেছে। তিনি উল্লেখ করেন, আমেরিকানরা নিজেরাই স্বীকার করেছে যে বিগত 2 দশকে তারা প্রায় 3 লক্ষ মানুষকে হত্যা করেছে, যাদের অধিকাংশই ইসলামী উম্মার অংশ। আর তারাই হত্যা করেছে এমন এক সময় যখন মুসলিম জনগণ ছিল দুর্বল অবস্থানে। আব্দুল মালিক বদরুদ্দিন আল হুতি বলেন, শত্রুরা অর্থাৎ ইসরায়েল মানুষকে ক্ষুধার্ত রেখে এবং অস্ত্রের মুখে গাজায় জিমহি করে আত্মসমর্পণ করানোর চেষ্টা করেছে, কিন্তু তাদের সে চেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মুসলিম জাতিগুলোকে দাসে পরিণত করার লক্ষ্যে মানসিকভাবে ভ্রান্ত করার সর্বোচ্চ চেষ্টা করেছে। তারা অন্য দেশে অধিকার করেছে কেবল নিজেদের স্বার্থে সেসব জনগণকে ব্যবহার করার জন্য। বদরুদ্দিন আল হুতি ভাষায়, এই অত্যাচারী শক্তিগুলোর মধ্যে কোনো দয়া মায়া নেই। নিজেদের লক্ষ্য অর্জনের জন্য তারা যে কোনো অপরাধ করতে দ্বিধা করে না। মোদির শক্তি যাচাইয়ের বড় পরীক্ষা আজ বৃহস্পতিবার 6 নভেম্বর থেকে শুরু হওয়া বিহার রাজ্যের নির্বাচনে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে যাচ্ছে ভারতীয় ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি। বিশ্লেষকদের মতে এই নির্বাচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন জোট সরকারের স্থিতিশীলতা এবং জাতীয় পর্যায়ে তার রাজনৈতিক প্রভাবের সীমা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 2 ধাপে অনুষ্ঠিত এই নির্বাচনের ফল ঘোষণা করা হবে আগামীকাল শুক্রবার। শুধু বিহারের নেতৃত্বই নয়, এর ফল আগামী বছর আসাম, বিশ্ববঙ্গ, কেরালা, তামিলনাড়ু ও পুডুচেরির মতো গুরুত্বপূর্ণ রাজ্যের নির্বাচনের দিক নির্দেশনাও দিতে পারে। গত বছরের জাতীয় নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর এখন আঞ্চলিক মিত্রদের উপরই নির্ভর করছে মোদির বিজেপি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল ইউনাইটেড। বিশ্লেষকদের মতে বিজেপি জেডিইউ জোটের জয় মোদির নেতৃত্বকে আরও শক্তিশালী করবে এবং জাতীয় রাজনীতিতে তার প্রভাব আরও সুসংহত করবে।
গাজায় হামলা বন্ধ না করলে ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দেওয়ার হুঁশিয়ারি তুরস্কের। নেতানিয়াহুকে একযোগে কড়া বার্তা পাঠাল ইরান ও লেবানন। আরও ২ জন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী। যুক্তরাষ্ট্র বা অন্য দেশ পরমাণু পরীক্ষা চালালে রাশিয়াও প্রস্তুত, কড়া হুঁশিয়ারি পুতিনের। আরও এক ইসরায়েলি জিম্মির লাশ ফেরত দিল হামাস। শীঘ্রই পারমাণবিক পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া, দাবি রিপোর্টে। শুল্কনীতি নিয়ে উচ্চ আদালতের শুনানিতে তীব্র প্রশ্নের মুখে ট্রাম্প। গাজায় হামলা বন্ধ না করলে ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দেওয়ার হুঁশিয়ারি তুরস্কের। নেতানিয়াহুকে একযোগে কড়া বার্তা পাঠাল ইরান ও লেবানন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি প্রতি মুহূর্তে আরও জটিল হয়ে উঠছে। গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি অভিযানকে কেন্দ্র করে এবার সরাসরি এবং চূড়ান্ত হুঁশিয়ারি উচ্চারণ করেছে তুরস্ক। আজ এক জরুরি সংবাদ সম্মেলনে তুর্কি সরকার স্পষ্ট ভাষায় জানিয়েছে, ইসরায়েল যদি অবিলম্বে গাজায় তার সামরিক অভিযান বন্ধ না করে এবং নিরীহ বেসামরিক নাগরিকদের ওপর হামলা অব্যাহত রাখে, তবে আঙ্কারা চুপ করে বসে থাকবে না। তুর্কি কর্তৃপক্ষ ইসরায়েলকে সতর্ক করে বলেছে, এই নৃশংসতা না থামালে ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। এই ঘোষণায় পুরো অঞ্চলে তীব্র কূটনৈতিক ও সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। তুরস্কের এই কঠোর অবস্থানের পাশাপাশি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে একযোগে কড়া বার্তা পাঠিয়েছে ইরান ও লেবানন। তেহরান থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, গাজার পরিস্থিতির জন্য ইসরায়েল এককভাবে দায়ী এবং এই গণহত্যার পরিণাম নেতানিয়াহু সরকারকে ভোগ করতে হবে। ইরান জানিয়েছে, তারা প্রতিরোধের অক্ষকে সব ধরনের সমর্থন জুগিয়ে যাবে এবং ইসরায়েলের যে কোনো বাড়াবাড়ির জবাব দিতে তারা প্রস্তুত। অন্যদিকে লেবাননের সীমান্ত থেকেও উত্তেজনা বৃদ্ধির খবর পাওয়া যাচ্ছে। লেবাননের পক্ষ থেকে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানানো হয়েছে এবং হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে সংঘাত লেবাননের দিকে প্রসারিত করার যে কোনো চেষ্টার যথাযথ জবাব দেওয়া হবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, তুরস্ক, ইরান ও লেবাননের এই একযোগে হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে একটি ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। গাজা সংঘাত এখন আর কেবল স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ থাকছে না, বরং এটি একটি বৃহত্তর সংঘাতের রূপ নিতে যাচ্ছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। সৃষ্ট এই নতুন উত্তেজনার দিকে আমরা সার্বক্ষণিক নজর রাখছি। পরবর্তী আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। আরও ২ জন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির মধ্যেও গাজা উপত্যকার মধ্যাঞ্চলে তথাকথিত ইয়েলো লাইন অতিক্রম করার অভিযোগে ২ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার তাদেরকে হত্যার খবর জানায় ইসরায়েলি বাহিনী। খবর আনাদোলুর। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ওই ২ ব্যক্তি পৃথক ঘটনায় ইয়েলো লাইন অতিক্রম করে মধ্য গাজায় ইসরায়েলি সৈন্যদের দিকে এগিয়ে আসে। ইয়েলো লাইন হল যুদ্ধবিরতির চুক্তির প্রথম ধাপে নির্ধারিত একটি প্রত্যাহার সীমা, যা ১০ অক্টোবর থেকে কার্যকর হয়। এই রেখাটি গাজার পূর্ব অংশে ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণাধীন এলাকা ও পশ্চিম অংশে ফিলিস্তিনিদের চলাচলের অনুমোদিত এলাকার মধ্যে বিভাজন রেখা হিসেবে কাজ করে। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি সেনাদের গুলিতে এখন পর্যন্ত ২৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৬০০ জনেরও বেশি আহত হয়েছেন। যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া এই পরিকল্পনায় গাজা পুনর্গঠন এবং হামাসকে বাদ দিয়ে একটি নতুন প্রশাসনিক কাঠামোর গঠনের বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে।